কি করব কিছুই বুঝতে পারছি না। 2 বছর ধরে এমনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি চাকরির জন্য। না কোনো ভালো চাকরি পাচ্ছি আর না থাকার জায়গা পাচ্ছি। আজকে তো আমার গার্লফ্রেন্ডও আমার সঙ্গে ব্রেকআপ করে দিল। আমার বন্ধুরাও টাকা না থাকার জন্য আমাকে নিয়ে মজা করে। কত চেষ্টা করেছি যাতে কোনো ভালো কোম্পানিতে আমি চাকরি পেয়ে যাই, কিন্তু না, বারবার রিজেক্ট হয়েছি। আমার কপালটাই খারাপ, এভাবে বাঁচতে পারবো না। কি লাভ হবে এরকম জীবন রেখে? তার থেকে ভালো আমি সুইসাইড করে নিই। অন্তত এই দুঃখের জীবন থেকে মুক্তি তো পেয়ে যাব। সে কাঁদতে কাঁদতে জলের দিকে তাকায়। সে জলে নিজের ছায়া দেখতে পায়। সে হাত দিয়ে জলও স্পর্শ করে। তখনই জলের রং বদলে যায়। আকাশের মতো নীল জল ধীরে ধীরে কালো হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই পুকুরের পুরো জল কালো হয়ে যায়। সেই জলের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে নিজের চেতনা হারিয়ে ফেলে, আর পর মুহূর্তেই জলে ঝাঁপ দিয়ে পড়ে। কয়েকদিন পরে একটা কলেজে পার্টি চলছিল। সমস্ত বন্ধুবান্ধব একসাথে নাচানাচি করছিল। সেখানে তৃষা, পঙ্কজ আর আকাশ নামে 3 জন বন্ধুও ছিল। সবাই পার্টি এনজয় করছিল। কিছুক্ষণ নাচার পর 3 জনে মিলে বসে গল্প করতে লাগলো। আরে পার্টিটা তো খুব ভালো হলো, এরপরে কি প্ল্যান? কোথাও ঘুরতে যাওয়া যাক? আরে গত সপ্তাহেই তো রিসর্টে ঘুরতে গেছিলাম। পঙ্কজ, কলেজের আমাদের এটা লাস্ট ইয়ার। জানি না কলেজ শেষ হওয়ার পরে আমরা আবার কবে দেখা করতে পারবো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ তুমি। কয়েকদিনই তো আর একসঙ্গে থাকবো, তাহলে এই মুহূর্তটা এনজয় করা যাক। ঘুরবো ফিরবো, পার্টি করব, হয়তো এরপর আর সম্ভব হবে না। আকাশের কথা শুনে সবাই হাসতে লাগলো। তারা 3 জন কাল কলেজ ক্যান্টিনে বসে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করবে এরকম ঠিক হলো। পরের দিন কথা অনুযায়ী 3 জন ক্যান্টিনে মিট করলো। আকাশ নিজের ল্যাপটপে ঘোরার জায়গা খুঁজছিল। আরে বারবার রিসর্ট, ফোর্ট, বিচ এই সব জায়গায় গিয়ে আমি বোরিং হয়ে গেছি। আমরা অন্য কোথাও ঘুরতে যাই, আমরা একটু অ্যাডভেঞ্চার করি। মানে তুমি বলতে কি চাইছো? তোমার মাথায় কি চলছে? মানে আমরা অন্য কিছু একটা করি। যে জায়গায় আমরা গেছি সেই জায়গায় তো সবাই যায়। আমরা যদি কোনো হরর প্লেসে যাই, তো কোনো ভয়ঙ্কর জায়গায়। আমি দেখতে চাই যারা ভূত ভূত বলে সবসময় ভয় পায়, আদৌ ভূত বলে কিছু আছে নাকি? আদৌ কি সত্যি ভূত হয়? নিশা আর আকাশ খুব জোরে জোরে হাসতে লাগলো, কিন্তু পঙ্কজের মুখ একেবারে শুকিয়ে গিয়েছিল, কারণ সে এরকম কিছু ঘটনা জানত। পঙ্কজ এরকম কোনো জায়গায় যেতে বারণ করল, কিন্তু নিশা আর আকাশ তার কোনো কথাই শুনল না। পরের দিন 3 জন আবার কলেজ ক্যান্টিনে দেখা করল। আকাশ নিজের ল্যাপটপে ভুতুড়ে জায়গার খোঁজ করতে লাগলো। জায়গা তো অনেক আছে, কিন্তু কোথায় যাব বুঝতে পারছি না। আরে আমাদের শহরের আশেপাশেই দেখো না, বেশি সময়ও লাগবে না, আমরা ঘুরতেও অনেক সময় পাবো। আমি এখনো তোমাকে বলছি, আমাদের ওখানে যাওয়া ঠিক না। তখন আকাশ ইন্টারনেটে একটা ভুতুড়ে জায়গার সন্ধান পায়, আর সেই জায়গাটা ছিল অগ্রসেনের দিঘি, যেটা দিল্লিতে ছিল। আকাশ বলল, এই জায়গাটা তো শহর থেকে খুবই কাছে, তাহলে নিজেদের গাড়ি নিয়েও আমরা যেতে পারি। পরদিন সকালে গাড়ি নিয়ে তারা 3 জন রওনা দিল। কয়েক ঘন্টা ড্রাইভ করার পর অবশেষে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছল। গাড়ি থেকে নেমে তারা অগ্রসেনের কেল্লার দিকে যেতে লাগলো। প্রথমে তারা একটা দরজার সামনে এসে পৌঁছল। সেখানে অগ্রসেনের কেল্লা নামে একটা বোর্ড লাগানো ছিল, আর সেখানে কেল্লার ব্যাপারে কিছু তথ্যও লেখা ছিল। 3 জন বোর্ডটা দেখল আর হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তাদের সাথে একজন দারোয়ানের দেখা হলো। সে ওদের 3 জনের দিকে এগিয়ে আসছিল। আসুন সাহেব, অগ্রসেনের কেল্লা দেখতে এসেছেন? চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দারোয়ান ওদের 3 জনকে কেল্লার ভেতরে নিয়ে গেল। ভেতরে 100রও বেশি সিঁড়ি ছিল। দারোয়ান বলল, এই দিঘিটা প্রায় 700 বছরের পুরনো। এটা বর্ষার জল জমানোর জন্য বানানো হয়েছিল। আগে এখানে মানুষ সাঁতার কাটতেও আসতো, কিন্তু কয়েক বছর আগে এটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটাকে বন্ধ করলো কেন? এত সুন্দর একটা জায়গা। এটা একটা ঐতিহাসিক কেল্লা, কিন্তু এটার সঙ্গে অনেক রহস্য জড়িয়ে আছে। এই কথা শুনে তৃষা রহস্যের ব্যাপারে জিজ্ঞাসা করল। দারোয়ান বলল যে কয়েক বছর আগে এই দিঘির জল সম্পূর্ণ কালো হয়ে গেছিল, আর সে মানুষজনকে নিজের দিকে টেনে নিত। মানুষ এই দিঘিতে ডুব দিত এবং মারা যেত, তাদের মৃতদেহ উপরে ভেসে উঠত না। মানুষ এখনো জানে না যে এগুলো কেন হয়েছিল। এখনো এই দিঘি থেকে রাত্রিবেলা অদ্ভুত সমস্ত আওয়াজ আসে। অদ্ভুত আওয়াজ? মানে কিরকম আওয়াজ? এখানে কান্নার, চিৎকারের, নুপুরের আর হাসির আওয়াজ ভেসে আসে।
কি কি হলো পঙ্কজ, তুই কি এখন থেকে আওয়াজ শুনতে পাচ্ছিস নাকি? আকাশ আর তৃষা হাসতে লাগলো। দারোয়ান সেখান থেকে চলে গেল। তৃষা, পঙ্কজ আর আকাশ সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘুরতে ঘুরতে কখন রাত হয়ে গেল তারা বুঝতেও পারল না। দারোয়ান সবাইকে চিৎকার করে বলল, কেল্লা বন্ধ করবার সময় হয়ে গেছে। সবাই কেল্লার বাইরে বেরিয়ে পড়ুন। সন্ধ্যের পর কেল্লায় থাকা নিষেধ। আরে এখানে যে সবাই বলে ভূত আছে সেরকম তো কিছু দেখলামই না। আমার তো মনে হয় এই জায়গাটার নামে সবাই মিথ্যে গুজব ছড়ায়। আরে লোকজন বলে যে সব ঘটনা রাত্রিবেলা ঘটে, সেই জন্যই তো রাত্রিবেলা এখানে বন্ধ থাকে। যদি তুমি দেখতে চাও তাহলে এখানে রাত্রিবেলা থাকতে হবে। পাগলের মতো কথা বলো না, আমরা এখানে থাকবো না। এখানে থাকলে অনেক বিপদ হবে আমাদের। তুমি চুপ করে থাকো পঙ্কজ, তুমি ভীষণ ভয় পাও। চলো কোথাও লুকিয়ে পড়ে যাক, যদি ওই দারোয়ান আমাদের দেখে ফেলে তাহলে সমস্যা হবে। তিনজন কেল্লার এক কোণায় লুকিয়ে পড়ল। দারোয়ান চলে যাবার পর সবাই বাইরে বেরিয়ে এসে দিঘির চারপাশে ঘুরতে লাগলো। আরো অন্ধকার হয়ে গেল। তারপর সবাই মোবাইলে টর্চ অন করে ঘুরতে লাগলো। যেতে যেতে তৃষা একটা ধাক্কা খেল আর তার হাত থেকে মোবাইল পড়ে গেল। সে মোবাইল তুলল আর সামনে তাকিয়ে দেখলো আকাশ আর পঙ্কজ কেউ নেই। তৃষা ওদের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তৃষা হাঁটতে হাঁটতে দিঘির জলের সামনে এসে দাঁড়ালো। সে জলের দিকে তাকালো, যখন নিজের ছায়া দেখতে পেল সে জলের মধ্যে হাত ডুবিয়ে দিল আর তখনই জলের রং কালো হয়ে গেল। তৃষার চিৎকার শুনে আকাশ আর পঙ্কজ ভয় পেয়ে গেল। তারা তৃষাকে খুঁজতে লাগলো। পঙ্কজ তৃষাকে দেখতে পেল। সে তৃষার নাম ধরে ডাকলো, কিন্তু তৃষা পেছনে ঘুরে তাকালো না। সে শুধুমাত্র দিঘির দিকেই তাকিয়েছিল। পঙ্কজ যেই গিয়ে তৃষার কাঁধে হাত রাখল, তখন সামনের দৃশ্য দেখে পঙ্কজের লোম খাড়া হয়ে গেল। তৃষার চোখ দুটো ধবধবে সাদা হয়ে গেছিল। মনে হচ্ছিল সে কারো বশে আছে। সে সময় আকাশ সেখানে এসে পৌঁছল, আর সে যা দেখল তাতে নিজের চোখকেও বিশ্বাস করতে পারল। তৃষা যেই পঙ্কজকে ধরার জন্য হাত সামনের দিকে ওঠালো, হঠাৎ তার সামনে একটা তাবিজ দেখা গেল, যেটা দেখে সে ভয়ে চিৎকার করে উঠল আর ঘুরে জলে ঝাঁপ দিয়ে পড়ল। আমাকে প্রাণে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আপনি কে? আপনি এইসব কি করে করলেন? আর আমাদের বন্ধু তৃষা, ওর কি হলো? ও এভাবে জলের মধ্যে কেন গেল? আমার নাম অদিতি। আমি একজন প্যারানর্মাল এক্সপার্ট, আর আমি এখানে এসেছি একটা রিসার্চের কাজে। আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে তোমাদের বন্ধু তৃষা মারা গেছে। এই কালো জলের শিকার হয়েছে ওই মেয়েটা। এই কথা শুনে আকাশ আর পঙ্কজ কাঁদতে লাগলো। না, এটা হতে পারে না। তৃষা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। তখন অদিতি তাদের দুজনের হাতেই তাবিজ বেঁধে দিল আর মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তাতে ওরা দুজন সুরক্ষিত হলো। তোমরা মানো বা না মানো, কিন্তু এই ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটেই থাকে, যাকে বিশ্বাস করা সহজ নয়। আজকালকার যুগের ছেলে মেয়েরা এই বিষয়টাকে নিয়ে মজা করে থাকে, কিন্তু তোমাদের এই অবিশ্বাস কারোর প্রাণহানি ঘটাতে পারে। এই কথাটাই তোমরা বুঝতে পারছো না। যেমন আমাদের একটা থাকার জায়গা আছে, আর সেখানে শুধুমাত্র আমরাই অধিকার দেখাই, ঠিক তেমনি অতৃপ্ত আত্মাদেরও থাকার জায়গা আছে, আর আমরা তাদের জায়গায় এসে ভুল করে থাকি। অদিতি বলল যে তারা এখানে বেড়াতে এসে খুব বড় ভুল করেছে। আকাশ আর পঙ্কজ দুজনেই নিজের ভুল বুঝতে পারল। তারপর এগোতে এগোতে তারা একটা নুপুরের শব্দ শুনতে পেল। অদিতি আগে থেকেই জানত যে এটাও একটা মায়া। সে আকাশ আর পঙ্কজের হাত দুটো ধরল আর কেল্লার বাইরের দিকে যেতে লাগলো। কেল্লার বাইরে আসতেই আকাশে সূর্য দেখা গেল। সূর্যের আলো আসতেই তারা কেল্লার বাইরে বেরিয়ে এলো। কিন্তু এই দিঘির রহস্য তখনও রহস্যই ছিল। অনেক মানুষই সেখানে কেন গিয়ে আত্মহত্যা করত, আর তাদের মৃতদেহ পর্যন্ত কেন জলে ভেসে উঠত না? আসলে কি ছিল সেই দিঘির কালো জলের রহস্য? আজ এই ঘটনার 10 বছর পূর্ণ হলো। আকাশ বিদেশে চাকরি করতে গেছে, আর পঙ্কজের বিয়ে হয়ে গেছে, আর তার এক মেয়েও আছে। কিন্তু আজও অগ্রসেনের কেল্লার সেই রাত তাদের মনে ভয়ের সঞ্চার করে। পঙ্কজের মেয়ে নিজের ল্যাপটপে সার্চ করে। আরে এই জায়গাটা তো খুব সুন্দর আর অনেক পুরনো। আমরা ছুটিতে এখানেই বেড়াতে আসব। তাহলে বাবা আর আঙ্কেলকে এই জায়গাটার একটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে রাখি। পরের সপ্তাহে আঙ্কেল তো ইন্ডিয়া আসছেই। অগ্রসেনের দিঘির ছবি দেখে
ওরা দুজনই ভয় পেয়ে যায়।